আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে শুভেচ্ছা যারা আজকে আমার অনলাইন ক্লাসে জয়েন করেছো। আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস হচ্ছে। সাউন্ড কি শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা গেলে কেউ একজন রেসপন্স করো, কমেন্টস বক্সে জানাও যে স্যার কথা শোনা যাচ্ছে। আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস হচ্ছে। সাউন্ড কি শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা গেলে কেউ একজন রেসপন্স করো, কমেন্টস বক্সে জানাও যে স্যার কথা শোনা যাচ্ছে। তোমাদের সাথে আমার প্রথম ক্লাস হচ্ছে। সাউন্ড শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা গেলে কেউ একজন রেসপন্স করো, কমেন্টস বক্সে জানাও যে স্যার কথা শোনা যাচ্ছে। তোমাদের সাথে আমার প্রথম ক্লাস হচ্ছে। আচ্ছা, একজন রেসপন্স করলেই হবে, তোমরা অনেকে রেসপন্স করছো। হ্যাঁ হয়েছে, হ্যাঁ বুঝতে পেরেছি যে আমার সাউন্ড শোনা যাচ্ছে। যাক, আমরা ক্লাসে চলে যাই। যাক, তোমরা এক নতুন ইতিহাসের সাক্ষী। সবসময় ক্লাস মূলত শ্রেণীকক্ষে হতো, এইবারই প্রথম তোমাদের শ্রেণীকক্ষে না হয়ে এই ভার্চুয়ালি ক্লাস হচ্ছে। একটা নতুন জিনিস, একটা নতুন ইতিহাস। আমি আজকে ইতিমধ্যে হয়তো বা আমার পরিচয় জেনে গিয়েছো, আমাদের একটা ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে। সেই ক্লাসে আমার অর্থনীতি বিভাগের সকল শ্রদ্ধেয় সিনিয়র স্যার এবং আমি আমাদের পরিচয় ব্যক্ত করেছি এবং তোমাদের ছোটখাটো টিপসও দিয়েছি কিভাবে তোমরা অনলাইন ক্লাসে রেসপন্স করবা। অনলাইন ক্লাসগুলো মূলত তোমার লাইভ হতে পারে, ভিডিও লেকচার ভিডিও করে সেটা আপলোড দেওয়া হতে পারে, জুমে ক্লাস না হতে পারে, গুগল মিটে ক্লাস নেওয়া হতে পারে। হ্যাঁ, একজন কমেন্টস করেছো, লাইভ ক্লিয়ার না। হ্যাঁ, আসলে লাইভ ক্লিয়ার না, এটা একটু নেটওয়ার্কের সমস্যা আছে, সেই জন্য লাইভটা ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, আমরা মূল পরে চলে যাই, চলো। যাওয়ার আগে তোমাদের আগে একটা কথা বলে নিচ্ছি। ইকোনমিক্স এই সাবজেক্ট, এটা খুবই একটা মজার সাবজেক্ট, তবে এখানে একটা শর্ত আছে, তোমাকে অবশ্যই বুঝতে হবে। বুঝে পড়লে তুমি দেখবা মজা পাবা, আর তুমি যদি না বুঝে পড়ো তাহলে তোমার কাছে এটা বোরিং লাগবে, মজা লাগবে না। এবং তুমি যদি একটা মুখস্থ করে আত্মস্থ করতে চাও অর্থনীতি, তাহলে তুমি ভুল করবে। তোমাকে প্রথমে করতে হবে কি, এটা বুঝতে হবে অর্থনীতি। আর অর্থনীতিতে প্রচুর ম্যাথ আছে, প্রচুর গ্রাফস আছে, চিত্র আছে। তো এগুলো নিয়ে ভয়ের কিছু নেই, নিয়মিত ক্লাস করো, সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাই। আর তোমাদের একটা কথা বলে দিচ্ছি, তোমরা হ্যাঁ শোনা যাচ্ছে, লাইভটা ক্লিয়ার না, এটা আমি দেখতে পেরেছি, তুমি অনেকে কমেন্টস করেছো। এই সংক্রান্ত আর কোনো কমেন্টস আর করবা না, কারণ আমাকে অনেকের কমেন্টস পড়তে হবে, কারণ যখন লেকচারে যাব তখন হয়তো তোমরা অনেকে কমেন্টস করবা, তখন এত কমেন্টসের ভিতর অরিজিনাল কমেন্টস গুলো হারিয়ে যাবে। আচ্ছা, অনেক হ্যাঁ, একজন বলেছো স্যার আমরা কোন রাইটারের বই কিনবো। ইতোমধ্যে আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার শাহানারা মান্নান স্যার ওরিয়েন্টেশন ক্লাসে বলেছে তোমাদের তোমরা কি কি বই কিনবে। তোমরা ওইখান থেকে তোমাদের পছন্দ মতো যে কোনো একটা এক সেট বই কিনে নিও। আর আমরা যে ক্লাসে লেকচার দিব, এই লেকচারটা মূলত সবগুলো বই মিলেই আমরা লেকচার তৈরি করি। তো তোমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আপাতত তোমরা যে কোনো একটা বই কিনতে পারো। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি।
ক্লাস পরিচালনা আমি মোহাম্মদ কামরুল আলম, প্রভাষক অর্থনীতি, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আমি আজকে তোমাদের অর্থনীতির প্রথম পত্রে ক্লাস নিচ্ছি। আজকে আমি প্রথম অধ্যায়ের মৌলিক অর্থনৈতিক সমস্যা ও সমাধান এই চ্যাপ্টারটা কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করব। আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছে অভাব, দুষ্প্রাপ্যতা, অর্থনৈতিক সমস্যা, সুযোগ ব্যয় ও পিপিসি। পিপিসি এটার এলাবোরেশন হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, বাংলায় বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা। অর্থনীতি বুঝতে হলে বা এই চ্যাপ্টারে আলোচ্য বিষয় বুঝতে হলে প্রথমে তোমাকে বুঝতে হবে অভাব কাকে বলে, এটা জানতে হবে, এবং দুষ্প্রাপ্যতা এটাও জানতে হবে। তোমরা নিশ্চয়ই স্ক্রিন দেখতে পাচ্ছ, স্ক্রিনে আমি অভাবের সংখ্যাটা এখানে শো করছি। অভাব বলতে আমরা মূলত কি বুঝি? আনন্দ বা তৃপ্তি দেয় এমন বস্তুগত অথবা অবস্তুগত দ্রব্য সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে। আর আমাদের যে অভাব কিন্তু অসীম, এর কোনো সীমা নেই। ধরো তোমার হাতে এখন একটা মোবাইল সেট আছে, সেটটি হচ্ছে অ্যান্ড্রয়েড বা স্যামসং। তুমি স্যামসং সেট হাতে পাওয়ার পর হয়তো বা তোমার তৃপ্তি দিবে না, তোমার মনে হবে এর চেয়ে ভালো একটা মডেলের স্যামসং সেট নেই, এই যে এটা তোমার একটা অভাব। কিংবা তোমার মনে হতে পারে অ্যান্ড্রয়েডের তুলনায় আইফোন আরো বেশি ভালো, এই স্ট্যাটাস বৃদ্ধি করে, তা আমার আইফোন দরকার। এই যে অভাব কিন্তু দিন দিন বাড়তে থাকে। তোমার একটা অভাব পূরণ হবে, পরবর্তী সময় দেখা যাবে যে আরেকটি অভাব দেখা দিবে। আমরা যদি আরেকভাবে উদাহরণ দিই, যেমন ধর একজন রিক্সা চালক, সে খুবই দরিদ্র থাকে, একজন রিক্সা চালক তার একটা ইচ্ছা থাকে, সে রিক্সাটা না চাইলে সে যদি সিএনজি ড্রাইভ করতে পারতো, তার জন্য তার একটা সিএনজি কিনতে হবে। কোনো কারণে বা কোনোভাবে সে একটা সিএনজি পেয়ে গেল, তখন হয়তো তার মনে হবে যে আমি সিএনজি পেয়েছি, আমি যদি একটা গাড়ি ড্রাইভ করতে পারতাম প্রাইভেট কার, তাহলে আমার ভালো হতো। সে যদি আবার প্রাইভেট কার পায়, তখন তার আশাটা বের হবে যে না, ভালো কোনো মডেলে যদি আমি প্রাইভেট কার দিয়ে আমি রেন্টি গাড়ি ব্যবসা করতে পারতাম, তার জন্য আমার ভালো হতো। সুতরাং দেখা যাচ্ছে মানুষের অভাব, এটার কোনো সীমা নাই, এটি অসীম। আশা করি তোমরা বুঝতে পেরেছো অভাব কাকে বলে। তারপর আসলে দুষ্প্রাপ্যতা, ইংলিশে এটাকে বলে স্কারসিটি। আমাদের এই যে সীমাহীন অভাবের কোনো সীমা নেই, এটা কোনো লিমিটেশন নেই। এই অভাব পূরণের জন্য যে আমাদের সম্পদের প্রয়োজন, সেই সম্পদ কিন্তু পর্যাপ্ত নেই আমাদের। অভাবের তুলনায় যে সম্পদের এই অপর্যাপ্ততা, এটাকে বলা হয় দুষ্প্রাপ্যতা। দেখো এখানে আমি সংজ্ঞা দিয়েছি, অভাব পূরণের জন্য প্রাপ্তব্য সম্পদের তুলনায় অভাব বেশি হওয়াটাকেই দুষ্প্রাপ্যতা বলে। আচ্ছা, তোমাদের কি কারো জানা আছে সম্পদ কাকে বলে? তোমাদের যদি কারো জানা থাকে সম্পদ কাকে বলে বা সম্পদ বিষয়টা কি, তোমরা কমেন্টস বক্সে জানাও। আমি 1 মিনিট টাইম দিচ্ছি, 1 মিনিটের ভিতরে তোমরা লিখে জানাও যারা জানো সম্পদ কাকে বলে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, যেই বস্তুগত এবং অবস্তুগত দ্রব্যের উপযোগ আছে,
এবং যেটি অপর্যাপ্ত। আবার মনে রাখো, আমি আবার বলছি, আমি আবার বলছি, যে বস্তুর উপযোগ আছে, যেটি সমাজে বা সম্পদ হিসেবে খুবই অল্প পরিমাণ থাকে বিদ্যমান, যার হস্তান্তরযোগ্যতা আছে এবং যার বাহ্যিকতা আছে। যে বস্তুর বা দ্রব্যের এই চারটা জিনিস আছে বা এই চারটা বৈশিষ্ট্য আছে, তাকেই সম্পদ হিসেবে গণ্য করা হবে। আমি আবার বলছি চারটা বৈশিষ্ট্য। প্রথম হচ্ছে উপযোগ, অর্থাৎ অভাব পূরণের ক্ষমতা আছে যে বস্তুর, যেই বস্তু খুব কম পরিমাণ পাওয়া যায়, যেই বস্তুর মালিকানা হস্তান্তর করা যায় এবং যেই বস্তুর বাহ্যিকতা আছে, তাকেই সম্পদ বলা হয়। অর্থাৎ সম্পদ হচ্ছে সীমিত। আমাদের আমাদের অভাবটা হলো অসীম, কিন্তু আমাদের সম্পদ সীমিত। অসীম অভাবের কারণে এবং সীমিত সম্পদের কারণে যে আমাদের যে কোনো সম্পদেরই দুষ্প্রাপ্যতা দেখা দেয়, স্কারসিটি দেখা দেয়। অর্থাৎ একটি দেশে বা একটি সমাজে অভাবের তুলনায় সম্পদের পরিমাণ অনেক কম, যার কারণে সম্পদের অপর্যাপ্ততা দেখা যায় এবং এটাকে বলা হয় দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা থেকেই নির্বাচনের সমস্যা দেখা দেয়। নির্বাচন জিনিসটা কি? দেখো, আমাদের অভাব কিন্তু অসীম। দেখো, এই মুহূর্তে তোমার কাছে ধরো ২,০০০ টাকা আছে, তোমার অনেক কিছু করার ইচ্ছা হবে। এখন তোমাকে বই কেনা লাগতে পারে, তুমি মাত্র ফার্স্ট ইয়ারে উঠেছ, তোমার যে বিভিন্ন সাবজেক্ট আছে সেগুলো বই কিনতে হবে। আবার তোমার কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করতে পারে। এই যেমন ধরো বর্তমান সময় এখন কক্সবাজারে লকডাউনের কারণে ব্যবসা মন্দা গিয়েছে দেখে কক্সবাজারে বিভিন্ন হোটেল, রিসোর্ট, মোটেলগুলোতে ছাড় দিচ্ছে। এখন ওইখানেও দেখা যাচ্ছে কম খরচে ট্যুর দেওয়া যাচ্ছে। অথবা তোমার একটা ভালো মোবাইল কেনার ইচ্ছা দেখা দিতে পারে। এই যে তোমার অভাবের সীমা নেই, কিন্তু তোমার কাছে কোন অভাবটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা তোমাকে ঠিক করতে হবে। যেটি বেশি তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে, তোমাকে সেটি পূরণ করতে হবে। কারণ তোমার কাছে সম্পদের পরিমাণ খুবই কম। তোমার কাছে যে সম্পদ আছে সেই সম্পদ দিয়ে তুমি তোমার সকল চাওয়া পাওয়া পূরণ করতে পারবে না। সকল চাওয়া পাওয়া পূরণ করতে পারবে না দেখেই তোমাকে নির্বাচন করতে হয়। তোমার যে কোনো একটা অভাব পূরণ করার জন্য যে কোনো একটা, মানে অনেকগুলো অভাবের ভিতর থেকে যে কোনো একটা অভাব তোমাকে সিলেক্ট করতে হবে। এই যে তোমাকে যে নির্বাচন করতে হচ্ছে, অসীম অভাব এবং সীমিত সম্পদের কারণে স্কারসিটি দেখা দিচ্ছে। স্কারসিটির কারণে তোমাকে আবার অভাবগুলোর ভিতর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভাবগুলো তোমাকে বাছাই করতে হচ্ছে। এই যে বাছাই করতে হচ্ছে, এটা এক ধরনের সমস্যা। এই সমস্যাটাকে বলা হয় অর্থনৈতিক সমস্যা। অর্থনীতিবিদ পল স্যামুয়েলসন এই অর্থনৈতিক সমস্যাটাকে আবার ৩টি প্রশ্নের আলোকে উত্থাপন করেছেন। প্রশ্ন ৩টি হচ্ছে, কি উৎপাদন করতে হবে এবং কি পরিমাণ উৎপাদন করতে হবে, এটা একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে, কিভাবে উৎপাদন করতে হবে এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে, কার জন্য উৎপাদন করতে হবে। অর্থনীতিতে যত সমস্যায় থাকুক না কেন, সকল সমস্যার মূলে হচ্ছে এই ৩টি প্রশ্ন। এই ৩টি প্রশ্নকেই মৌলিক অর্থনৈতিক সমস্যা বলা হয়। অর্থনীতিতে যদি কোনো প্রবলেম দেখা দেয়, এই ৩টি প্রশ্নের উত্তর পাওয়া গেলে বা জানা থাকলেই অর্থনৈতিক সমস্যার সমাধান করা সম্ভব।
সে দেখি তোমাদের কিছু কমেন্টস দেখি তোমরা। আমি এ পর্যন্ত যা বললাম, এখানে যদি কোনো কিছু জানার থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তোমরা আমাকে করতে পারো। হ্যাঁ, ফারিয়া আহমেদ, তুমি জানতে চেয়েছো স্যার নির্বাচনটা একটু বুঝান। হ্যাঁ, ফারিয়া আহমেদ, তুমি জানতে চেয়েছো। আচ্ছা, নির্বাচন জিনিসটা হচ্ছে, আমার কাছে যখন অনেকগুলো অপশন থাকবে, তখন সেই অপশনগুলো থেকে কয়েকটা জিনিস বাছাই করা। যেমন ধরো তোমরা এমসিকিউ পরীক্ষায় তোমরা এমসিকিউ টাইপের কোশ্চেনের অ্যান্সার দাও, সেখানে একটি প্রশ্ন থাকে, সেই প্রশ্ন থেকে তোমাকে 4টির ভিতর থেকে যে কোনো একটি বাছাই করতে হয়। এই যে বাছাই করা হচ্ছে, এটাকে বলা হয় নির্বাচন। এখন অর্থনীতিতে কেন নির্বাচন করতে হয়? করার কারণ হচ্ছে মানুষের অভাব অসীম, এবং অভাব পূরণের জন্য যে হাতিয়ার লাগে অর্থাৎ সম্পদ লাগে সেটি খুবই অল্প। দেখা যাচ্ছে তোমার কাছে যে সম্পদ আছে, তুমি সেই সম্পদ দিয়ে একসাথে তোমার সকল অভাব পূরণ করতে পারবা না। যেমন আমি একটা উদাহরণ দিয়েছি, তোমার কাছে এখন 2000 টাকা আছে, যদিও টাকা কিন্তু কোনো সম্পদ নয়, টাকা একটি বিনিময়ের মাধ্যম। তারপর আমি বুঝার স্বার্থে তোমাদের সুবিধার জন্য আমি টাকাকে সম্পদ হিসেবে ধরে নিচ্ছি। এখন তোমার কাছে এই মুহূর্তে মনে হতে পারে আমার কাছে 2000 টাকা আছে, আমি টাকা দিয়ে আমি আমার প্রয়োজনীয় এক সেট বই কিনে ফেলি। আবার সাথে তোমার এটাও ইচ্ছে হতে পারে যে না, বান্ধবীদের সাথে কোথাও ঘুরে আসি, একটু রেস্টুরেন্টে খেয়ে আসি, এটা একটা তোমার অভাব। আবার মনে হতে পারে না, এখন কক্সবাজারে যে হোটেল রিসোর্টগুলো আছে সেইখানে তোমার এখন খুবই
কম খরচে থাকা যাচ্ছে, খরচ কম, বিভিন্ন ছাড় দিচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে এই টাকা দিয়ে আমি কয়েকজন মিলে কক্সবাজার ঘুরে আছি। ঘুরে আসে যে তোমার যে এতগুলো সমস্যা, এতগুলো অভাব আছে, এগুলো তুমি তো তোমার 2000 টাকা দিয়ে পূরণ করতে পারবা না। তোমাকে অবশ্যই কক্সবাজার যেতে হলে বই কেনাটা বাদ দিতে হবে। আবার যদি বই কিনতে চাও তাহলে কক্সবাজার যাওয়া বাদ দিতে হবে তোমার। ঠিক আছে, এখন তোমাকে বাছাই করতে হবে তুমি কোনটা করবা। তুমি কি কক্সবাজার যাবা, না তুমি বই কিনবে, না তুমি বান্ধবী নিয়ে কোথাও ঘুরতে যাবে। এই যে তোমাকে একটা বাছাই করতে হবে, এই বাছাই করাটাকে বলা হয় নির্বাচন। আর এই বাছাই করা লাগছে তোমার অসীম অভাব এবং সীমিত সম্পদ, এই দুটো উপাদানের কারণে। তোমাকে যে বাছাই করতে হচ্ছে, বাছাই করাটা হলো অর্থনৈতিক সমস্যা। তুমি দেখো চারটা, তোমরা একটু দয়া করে চারটা দিকে খেয়াল করো, চারটা দেখো আমি লিখেছি এখানে। দেখো আমি প্রথমে দিয়েছি কি, দেখো অভাব, তারপর দিয়েছি দেখো সীমিত সম্পদ। অভাব এবং সীমিত সম্পদের কারণে দুষ্প্রাপ্যতা দেখা দেয়। দুষ্প্রাপ্যতার কারণেই তোমাকে নির্বাচন করতে হয়, অর্থাৎ অনেকগুলো অভাব থেকে যে কোনো দু একটি অভাব বা একটি অভাবকে নির্বাচন করতে হয়। এই যে নির্বাচন, অর্থাৎ দুষ্প্রাপ্যতার কারণে তোমাকে নির্বাচন করতে হচ্ছে, এটি হচ্ছে অর্থনৈতিক সমস্যা। এই অর্থনৈতিক সমস্যাকে আবার অর্থনীতিবিদ পল স্যামুয়েলসন তিনটি প্রশ্নের আলোকে উত্থাপন করেছেন। প্রশ্ন তিনটি হচ্ছে কি এবং কতটুকু উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে এবং কার জন্য উৎপাদন করতে হবে। যে কোনো অর্থনীতিতে, অর্থাৎ যে কোনো দেশের অর্থনীতিতে যদি তিনটা, বা তোমার ব্যক্তি জীবনেও তুমি যদি কোনো কিছু করতে যাও যেটার সাথে অর্থ রিলেটেড, সেখানে যদি তিনটা কোশ্চেনের অ্যান্সার যে পেয়ে যাও, দেখবে যে তোমার অর্থনৈতিক সিদ্ধান্তটা খুবই যৌক্তিক হবে। তুমি একটা জিনিস মনে রাখবা, সবসময় যারা অর্থনীতি সম্পর্কে জানে বা অর্থনীতির ছাত্র, তাদের সবাইকে পরিচিত বন্ধু বান্ধব সবাই বলা হয় হিসাবই বলে, কিপটা বলে। আসলে এটা কিপটা না বা হিসাবিও না, এটা হলো যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া। অর্থনীতি তোমাকে শেখায় তোমাকে কিভাবে যৌক্তিক সিদ্ধান্ত নিতে হবে। তোমার অনেকগুলো অভাব আছে, অনেকগুলো চাওয়া পাওয়া আছে, কিন্তু তোমার সম্পদ সীমিত। তুমি নিশ্চয়ই তুমি তুমি একটা এমন কোনো ডিসিশন নিবা না যাতে তোমার সম্পদটা জলে যাক, টাকাটা জলে যাক। তো তোমাকে নির্বাচন করতে হবে, এবং অর্থনীতি শিখায় তুমি কোন জিনিসটা নির্বাচন করলে তোমার জন্য ভালো হবে, তোমার ফ্যামিলির জন্য ভালো হবে। ঠিক আছে, এখানে আমি চলে যাচ্ছি, এখানে আর কোনো কথা বলবো না। হ্যাঁ, মিথিলা ফারজানা খান, তুমি খুব সুন্দর কমেন্টস করেছো। তোমরা দয়া করে কেউ অহেতুক কমেন্টস করবা না, যেটা প্রয়োজন তোমরা সেটাই করবা, সেই কমেন্টসটাই করবা। যেমন ধরো আমি প্রথমে বলেছি সাউন্ড শোনা যায় কিনা, তোমরা একজন বলে হ্যাঁ স্যার সাউন্ড শোনা যাচ্ছে, আমি এটা খেয়াল করেছি, বুঝতে পেরেছি আমার সাউন্ডে কোনো সমস্যা নেই, সুতরাং আর কারো কমেন্টস করার দরকার নেই এই ব্যাপারে। তারপর একজন লিখেছে স্যার বুক লিস্ট দরকার। আমি প্রথমে বলে দিয়েছি হ্যাঁ বুক লিস্ট আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে বলে দেওয়া হয়েছে। তারপর আমি এই ক্লাসে বলে দিয়েছি যে তোমাদের কোন বইগুলো কিনতে হবে। সুযোগ ব্যয়, সুযোগ ব্যয় একটি দ্রব্যের অতিরিক্ত একক পাওয়ার জন্য অন্য একটি দ্রব্যের যে পরিমাণ ত্যাগ করতে হয় তাকে প্রথম দ্রব্যের সুযোগ ব্যয় বলে। সাধারণভাবে বলতে গেলে বলা যায়, আমি তোমাদের একটু আগে উদাহরণ দিয়েছিলাম যে তোমার কাছে 2000 টাকা আছে, তুমি 2000 টাকা দিয়ে তুমি তোমার জন্য একাদশ শ্রেণীর প্রয়োজনীয় বই কিনতে পারো, অথবা তুমি কক্সবাজার
ঘুরতে যেতে পারো। এখন তুমি যদি কক্সবাজার ঘুরতে যাও, তাহলে তোমাকে কিন্তু বইগুলো আর কেনা হবে না তোমার। এই যে বইগুলো কেনা হচ্ছে না, কক্সবাজার যাওয়া করে না, এই বইগুলো হচ্ছে কক্সবাজার যাওয়ার সুযোগ দেয়। আবার অন্যভাবে বলা হয়, তুমি যদি বই কেনো তাহলে তোমাকে আর কক্সবাজার যাওয়ার সুযোগ হবে না তোমার। এই ক্ষেত্রে বইয়ের সুযোগ ব্যয় হলো কক্সবাজার ট্যুর। আরেকটি উদাহরণ দিয়ে যদি তোমাদের বলি, সেই ক্ষেত্রে ধরো তুমি এখন আমার ক্লাস করছো, এই ক্লাস করার কারণে তোমার অন্য কিছু কাজ বাদ দিতে হয়েছে। যেমন ধরো তুমি হয়তো বা এই টাইমে একটা মুভি দেখতে, অথবা তুমি গল্পের বই দেখতে, পড়তে। এই যে তুমি আমার ক্লাসটা করতেছো, এই ক্লাস করার কারণে তোমাকে কিন্তু তোমার বই পড়া বা মুভি দেখা থেকে বিরত রাখতেছে এই ক্লাস করা। এই যে ক্লাসের সুযোগ ব্যয় হচ্ছে তোমার ওই যে তোমার বই পড়া বা মুভি দেখা। উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও বিদ্যমান প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। আমি আবার বলছি, উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও বিদ্যমান প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। উৎপাদন সম্ভাবনা রেখা আমি একটা চিত্রের মাধ্যমে তোমাদের দেখাবো। আশা করি তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ। চিত্রে দেখো, এই যে নীল কালারের যে বক্ররেখাটি আছে সেটি হলো উৎপাদন সম্ভাবনা রেখা, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, পিপিসি। আসলে আমি যে ল্যাপটপে ওয়ার্ডপ্যাড ছাড়া লিখছি, তো তাই একটু লেখা এলোমেলো হয়ে যাচ্ছে, তোমরা এটা বুঝি।
সরি, দুঃখিত, তোমার বৈদ্যুতিক গোলযোগ এবং ইন্টারনেটের প্রবলেমের কারণে এই মাঝখানে একটু লাইভটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আবার চলে এসেছি আল্লাহর রহমতে। তো আমি ছিলাম প্রোডাকশন পসিবিলিটি কার্ভ কাকে বলে, এই অংশে ছিলাম। আমি এখান থেকে আবার শুরু করছি। আমি কিছু কমেন্টস পড়ে নেই। হ্যাঁ, একজন প্রশ্ন করেছো, স্যার কিছুই শোনা যাচ্ছে না, মনিটর। আচ্ছা, ঠিক আছে, আসলে নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। প্লিজ তোমাদেরকে বলছি, তোমরা দয়া করে লাইভ ক্লাস চলাকালীন সময়ে এই ধরনের কমেন্টস করবা না। তোমরা আলাদা গ্রুপ খুলে নিবে, সেখানে তোমরা তোমাদের ডিসকাশন চালাবে। আজকে প্রথম ক্লাস বলে তোমাদের এগুলো আমি বলে দিচ্ছি যে অনলাইন ক্লাসে কিছু শিষ্টাচার আছে, আশা করি তোমরা সেগুলো ফলো করবে। আচ্ছা, আমি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ এইখানে ছিলাম। আমি এখান থেকে আবার শুরু করি। দেখো, আমি কি বলেছিলাম, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ হচ্ছে এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়, এবং এই সংমিশ্রণ প্রকাশ পায় অবশ্যই নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং প্রচলিত প্রযুক্তির সাপেক্ষে। আচ্ছা, তোমরা এখানে দেখো যে নীল রঙের যে বক্ররেখাটি আছে সেটি হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, পি পি সি। এই চিত্রে দেখো, এখানে সম্পদের পরিমাণ নির্দিষ্ট এবং প্রযুক্তিও নির্দিষ্ট। এই নির্দিষ্ট সম্পদ এবং প্রযুক্তি সাপেক্ষে সত্তর একক টেক্সট বুক উৎপাদন করা যায়। আর সেই ক্ষেত্রে তুমি কোনো কম্পিউটার উৎপাদন করতে পারবে না, কম্পিউটার পরিমাণ 0। এই এক্স অক্ষে তোমার সর্বোচ্চ সীমা, এই যে লাল লাগিয়ে দিচ্ছি এখানে। আর তুমি যদি বা এই সমস্যা আমি যে চিত্র দেখাচ্ছি, এখানে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং প্রযুক্তি সাপেক্ষে সর্বোচ্চ পরিমাণ অর্থাৎ 9 একক পরিমাণ কম্পিউটার উৎপাদন করা যাবে। এই ক্ষেত্রে কোনো টেক্সট বুক উৎপাদন করা যাবে না, টেক্সট বুকের পরিমাণ 0। এই যে দুটো রেখা, সরি, এই দুটো বিন্দু, এই দুটো বিন্দুর সংযোগ রেখাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা কিন্তু যে সবসময় এরকম হবে তাও না। উৎপাদন সম্ভাবনা রেখা এরকম হতে পারে, এরকম হতে পারে। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা 3 রকমের। এখন দেখো,
দেখো বি বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং প্রযুক্তির সাপেক্ষে 7 একক কম্পিউটার এবং 40 একক টেক্সট বুক উৎপাদন করা যায়। এখন তুমি যদি চিন্তা করলা যে না, আমি 7 একক কম্পিউটার উৎপাদন করব না, আমার এই মুহূর্তে আমার বইয়ের প্রয়োজন বেশি কম্পিউটারের চেয়ে, বইয়ের প্রয়োজন বেশি, আমার বই দরকার, বই উৎপাদন করতে হবে, বই উৎপাদন করতে হবে। এখানে আমি একটা টানলাম 65। এখন তুমি চিন্তা করলে না টেক্সট বুক এর পরিমাণ বাড়াতে হবে অর্থনীতিতে বা বিজনেসে। 40 একক টেক্সট বুক আগে দরকার ছিল, আমার এখন দরকার 65 একক। তাহলে তুমি এই বিন্দুতে চলে আসলা। যেহেতু তোমার সম্পদের পরিমাণ নির্দিষ্ট, তোমার সম্পদ বেশি নেই, সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে টেক্সট বুকের উৎপাদন বাড়াতে হলে তোমাকে কম্পিউটার উৎপাদন ছাড় দিতে হবে। তুমি যদি টেক্সট বুক 65 একক উৎপাদন করো, সেই ক্ষেত্রে তোমাকে 3 একক কম্পিউটার উৎপাদন করতে হবে। অর্থাৎ এই বিন্দুতে তোমাকে 65 একক বই উৎপাদন করতে হলে অবশ্যই 3 একক কম্পিউটার উৎপাদন করতে হবে। তুমি দেখো, তুমি বই উৎপাদনের পরিমাণ বাড়িয়ে দিয়েছো। কত বাড়িয়েছো? 65 মাইনাস 40, এটার ফলাফল হচ্ছে 25। অর্থাৎ তুমি 25 একক পরিমাণ বাড়িয়ে দিয়েছো বইয়ের উৎপাদন। যেহেতু তোমার সম্পদ সীমিত, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই কম্পিউটার উৎপাদন ছাড় দিতে হবে। তুমি কম্পিউটার উৎপাদন ছাড় দিয়েছো কত? 7 মাইনাস 3 ইকুয়াল টু 4। এই যে 25 একক বই উৎপাদন অতিরিক্ত করেছো, এইটার সুযোগ ব্যয় হচ্ছে 4 একক কম্পিউটার। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা, যেই রেখার বিভিন্ন বিন্দুতে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। তুমি দেখো বি বিন্দুতে সংমিশ্রণ হচ্ছে 7 আর 40, আর এ বিন্দুতে সংমিশ্রণ হচ্ছে 3 আর 65। দেখো সংমিশ্রণ কিন্তু একই থাকতেছে না, তোমার একটা পরিমাণ বাড়ানোর কারণে আরেকটা পরিমাণ কমাতে হচ্ছে। আর এই যে তুমি যে অতিরিক্ত একক অন্য দ্রব্য উৎপাদন করছো, তার জন্য কিন্তু আরেকটি দ্রব্য ছেড়ে দেওয়া লাগছে। এই ছেড়ে দেওয়াটাকে বলা হয় সুযোগ ব্যয়। অর্থনীতিতে সুযোগ ব্যয় এবং প্রোডাকশন পসিবিলিটি কার্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটো কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষায় আসে, তবে খুব সতর্কতার সাথে এটা পড়তে হবে। আচ্ছা, আমি এখানে একটা বিন্দু নিলাম, বিন্দুটা হলো জি। এই বিন্দুতে কি উৎপাদন সম্ভব? আচ্ছা, এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভের বাইরে আরেকটি বিন্দু নিলাম কিউ। কিউ বিন্দুতে কি উৎপাদন সম্ভব? তোমরা কেউ একজন কমেন্টস করে জানাও যে জি বিন্দুতে উৎপাদন সম্ভব কিনা এবং কিউ বিন্দুতে উৎপাদন সম্ভব কিনা।
তুমি অফিসে যোগাযোগ রাখবে, তোমাদেরকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে, ওই সময়ের ভিতর তোমাদেরকে গ্রুপ চেঞ্জ করতে হবে। মাইমুন ইসলামকে বলছি, তোমাদেরকে গ্রুপ না, সাবজেক্ট চেঞ্জ করার জন্য একটা সময় দেওয়া হবে, তোমরা অফিস থেকে সময়টা জেনে নিবে। হ্যাঁ, তিনি বলেছে, তিনি সঠিক অ্যান্সার দিয়েছে যে জি বিন্দুতে, না ও ভুল অ্যান্সার দিয়েছে, সরি। তিনি, হ্যাঁ সরি আমি একটু ভুল দেখেছি, তিনি সঠিক অ্যান্সার দিয়েছে কিউ বিন্দুতে উৎপাদন সম্ভব নয়, জি বিন্দুতে উৎপাদন সম্ভব। কিউ বিন্দুতে কেন সম্ভব নয়? কারণ তোমার সম্পদ সীমিত, তোমার সম্পদ সীমিত সম্পদ দিয়ে তুমি কিন্তু সর্বোচ্চ 70 একক টেক্সট বুক অথবা সর্বোচ্চ 9 একক কম্পিউটার উৎপাদন করতে পারবে। 9 একক কম্পিউটার উৎপাদন করলে তোমাকে সেই ক্ষেত্রে টেক্সট বুক কোনো উৎপাদনে যেতে পারবে না। আবার যদি তুমি 70 একক টেক্সট বুক উৎপাদন করো, সেই ক্ষেত্রে কোনো কম্পিউটার উৎপাদন করতে পারবে না। যেহেতু তোমার সম্পদ নির্দিষ্ট, প্রোডাকশন পসিবিলিটি কার্ভকে আবার প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বলা হয়, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা সীমানা। তুমি এই সীমার বাইরে যেতে পারবা না। হ্যাঁ, তবে তুমি বাইরে যেতে পারবা যদি তোমার টেকনোলজি পরিবর্তন হয়, যদি তোমার সম্পদ বেড়ে যায়, সেই ক্ষেত্রে তুমি কিউ বিন্দুতে উৎপাদন করতে পারবা। তখন উৎপাদন সম্ভাবনা রেখাটি শিফট করে, আমি দেখাচ্ছি, উৎপাদন সম্ভাবনা রেখাটি যদি সম্পদের পরিমাণ বেড়ে যায় এবং প্রযুক্তি ডেভেলপ হয়, সেই ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখা শিফট হবে, সেই ক্ষেত্রে হয়তো বা কিউ বিন্দু উৎপাদন করা সম্ভব হতেও পারে। আচ্ছা, ঠিক আছে। আর জি বিন্দুতে উৎপাদন সম্ভব, কিন্তু সেটা ইফিশিয়েন্ট নয়। কেন ইফিশিয়েন্ট নয়? দেখো, তোমার সম্পদ আছে, যেই সম্পদ আছে তুমি সেই সম্পদ দিয়ে কিন্তু 20 একক টেক্সট বুক অথবা 8 একক কম্পিউটার উৎপাদন করতে পারবে। কিন্তু তুমি সেই ক্ষেত্রে এখানে কি করছো? এখানে মাত্র 20 একক টেক্সট বুক করছো আর 5 একক কম্পিউটার করছে। তুমি কিন্তু অতিরিক্ত 3 একক কম্পিউটার উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছ। তার মানে তোমার সম্পদটা মিসইউজ অবস্থায় আছে, আনইউজড অবস্থায় আছে, তুমি সম্পদটা ব্যবহার করছো না। এটা তোমার অদক্ষতা। সুতরাং অর্থনীতিতে তোমাকে দক্ষ হইতে হবে। দক্ষ হইতে হইলে তোমাকে সম্পদের পূর্ণ ব্যবহার করতে হবে। তুমি যখন সম্পদের পূর্ণ ব্যবহার করবে, তখন তুমি দক্ষতা অর্জন করবে। তোমাদের এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসে এবং কলেজে পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে এরকম, যে একটা চিত্র দেওয়া হবে, এই চিত্র আলাকে চিত্রের ভিতরে বিভিন্ন বিন্দু দিয়ে দেওয়া হবে, তখন তোমায় কমেন্টস করতে হইতে পারে যে এই বিন্দুতে উৎপাদন সম্ভব কিনা, যদি সম্ভব হয় কি কারণে সম্ভব হচ্ছে, আর যদি না হয় উৎপাদন সম্ভব, কি কারণে উৎপাদন সম্ভব না, সেটাও তোমাকে ব্যাখ্যা করে বলতে হবে। আবার আরেকভাবে কোশ্চেন আসতে পারে, তোমাকে এই উৎপাদন সম্ভাবনা সূচি দেওয়া হবে, অর্থাৎ ডেটা দেওয়া হবে, এই তুমি ডেটা দিয়ে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকবে। আচ্ছা, আজকের মতো লেকচার এখানেই শেষ। আজকের মতো এখানে লেকচার শেষ। তোমাদের সবাইকে ধন্যবাদ এই ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য। নেটওয়ার্কের প্রবলেমের কারণে একটু সমস্যা হয়েছে মাঝখানে, তো আশা করি তোমরা এই সমস্যাটুকু অনুধাবন করতে পারবা। তোমাদের সবাইকে আবার
অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর যাওয়ার আগে তোমাদের বলে যাচ্ছি, তোমরা নিয়মিত পড়াশোনা করবা, নিয়মিত বাসায় থাকবা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদেরকে বাসায় থাকার জন্য কিন্তু আসলে অ্যাকচুয়ালি এই ছুটিগুলো দিয়েছে। সাধারণ ছুটি এক ধরনের, এটা এক ধরনের ছুটি, কিন্তু এই ছুটি কিন্তু কাজে লাগাতে হবে, বাসায় বসে পড়াশোনা করতে হবে। তুমি আসলে বেসিক্যালি ক্লাসে আসা থেকে তোমাকে ছুটি দেওয়া হয়েছে, কিন্তু পড়াশোনা থেকে তোমাকে ছুটি দেওয়া হয়নি। তোমাকে বাসায় পড়াশোনা করতে হবে, কারণ সময় তোমার জন্য বেশি বসে থাকবে না। তো আশা করি তোমরা বাসায় একটা রুটিন করে পড়াশোনা করবা। যে কোনো সমস্যা যদি ফিল করো পড়াশোনা সম্পৃক্ত, তাহলে এই কমেন্টস বক্সে জানাবা। তোমাদের শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। চলে যাচ্ছে, তারপর একটা কমেন্টসে উত্তর দিয়ে যাই। আগে বলেছি বই তোমাদের পছন্দ মতো যে কোনো একটা বই কিনে নিবে, তোমার পছন্দের মতো। তবে প্রথম যে 3টি বই আমাদের যে ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার শাহানারা মান্নান স্যার বলেছেন, রণজিৎ বিশ্বাস, সোহরাওয়ার্দী, কামাল ভাই, যে কোনো একটি বই কিনতে পারো। ঠিক আছে, ধন্যবাদ।